প্রিয় ছাত্রছাত্রীরা, এখন আমি তোমাদের উদ্ভিদের খনিজ পুষ্টি এবং বাষ্পমোচন এই দুটি অধ্যায়, এই দুটি বিষয় নিয়ে আমি আজকের পাঠ আমি শুরু করছি। তো প্রথমে আসা যাক উদ্ভিদের খনিজ পুষ্টি। তোমরা জানো, উদ্ভিদ মাটি থেকে মূলরোমের সাহায্যে যখন জল শোষণ করে, একই সঙ্গে বিভিন্ন রকমের খনিজ উপাদান তারা মাটি থেকে শোষণ করে, কারণ উদ্ভিদের পুষ্টির জন্য বিভিন্ন খনিজ উপাদান প্রয়োজন হয়। এই খনিজ উপাদানগুলো মূলত 17টি উপাদান, প্রধানত 17টি উপাদান উদ্ভিদের প্রয়োজন হয়। এই 17টি যে খনিজ মৌল যেগুলো বা উপাদান প্রয়োজন হয়, সেই উপাদানগুলিকে বলা হয় উদ্ভিদের অপরিহার্য মৌল বা পুষ্টির জন্য যেগুলো দরকার হয়, অপরিহার্য এসেনশিয়াল এলিমেন্টস। এই অপরিহার্য যে খনিজ পুষ্টি উপাদান উদ্ভিদের, সেগুলোকে দুটি ভাগে ভাগ করা হয় তাদের গুরুত্ব অনুযায়ী। এক নম্বর হলো ম্যাক্রো এলিমেন্টস বা ম্যাক্রো পরিপোষক বা অতিমাত্রিক মৌল। ম্যাক্রো পরিপোষক বা ম্যাক্রো এলিমেন্টস বা অতিমাত্রিক মৌল, এর সংখ্যা 9টি। কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম, এই 9টি উপাদান হলো ম্যাক্রো এলিমেন্টস। এগুলো সবগুলো যে মাটি থেকে শোষণ করে তা নয়, কিছু বায়ুমণ্ডল থেকেও শোষণ করে, যেমন কার্বন বায়ুমণ্ডল থেকে শোষণ করে, জলের মাধ্যমে হাইড্রোজেন, অক্সিজেন এগুলো পায়, বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইডের মাধ্যমে অক্সিজেন পায়, নাইট্রোজেন মাটি থেকে, বাকিগুলো এগুলো মাটি থেকে আসে। মাইক্রো পরিপোষক হচ্ছে যেসব মৌল পদার্থগুলো বা এসেনশিয়াল এলিমেন্টসগুলো উদ্ভিদের কম পরিমাণে প্রয়োজন হয়, খুব বেশি প্রয়োজন হয় না, সেগুলো কি বলা হয় মাইক্রো এলিমেন্টস বা ট্রেস এলিমেন্ট বা স্বল্পমাত্রিক মৌল। এদের মধ্যে রয়েছে 8টি: আয়রন, জিঙ্ক, ম্যাঙ্গানিজ, কপার, মলিবডেনাম, বোরন, নিকেল এবং ক্লোরিন। এই 8টি হলো মাইক্রো এলিমেন্টস। ম্যাক্রো আর মাইক্রো এলিমেন্টস এর মধ্যে আরো যে একটা পার্থক্যসূচক বৈশিষ্ট্য আমি বলবো, সেটা হলো যে ম্যাক্রো এলিমেন্টস গুলো যদি অভাব হয় উদ্ভিদ দেহে, তাহলে অভাব হলে তার যে লক্ষণ সেটা খুব তীব্র, অর্থাৎ খুব লক্ষণগুলো খুব প্রকট হয়, যে অভাবজনিত লক্ষণ, এবং তার ফলে উদ্ভিদের রোগ হয়, খুব গুরুত্বপূর্ণ রোগ, যেগুলো লক্ষণগুলো খুবই প্রকট। কিন্তু মাইক্রো এলিমেন্টস এগুলোর যে যদি অভাব হয়, তাহলে রোগ লক্ষণ তত প্রকট হয় না। তাহলে আমরা ম্যাক্রো এলিমেন্টস এবং মাইক্রো এলিমেন্টস এদের সম্বন্ধে জানলাম। এবার আমরা তোমাদের বইয়ে এই ম্যাক্রো আর মাইক্রো এলিমেন্টস অর্থাৎ যে খনিজ উপাদানগুলো, এগুলো কি কি কাজে সাহায্য করে, এগুলো তোমাদের একটু পড়তে হবে, গুরুত্বপূর্ণ এগুলো। যেমন প্রোটোপ্লাজমের উপাদান, এগুলো বিশেষ করে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, এগুলো প্রোটোপ্লাজমের মূল উপাদান হিসেবে ব্যবহৃত হয়। উৎসেচক গঠন, উৎসেচক মানে হচ্ছে বিভিন্ন বিক্রিয়া, কোষের মধ্যে যে হাজার হাজার বিক্রিয়া চলে, সেই বিক্রিয়াগুলিকে পরিচালনা করে বিভিন্ন এনজাইম বা উৎসেচক। সেই উৎসেচকগুলো গঠন করার জন্য বা উৎসেচকগুলোকে সক্রিয় করার জন্য কোফ্যাক্টরগুলো হচ্ছে উৎসেচকের সঙ্গে যুক্ত থেকে তাকে সক্রিয় করে। তো এইভাবে উৎসেচকের ক্রিয়াকে সক্রিয় করার জন্য বিভিন্ন এই খনিজ মৌলগুলো সাহায্য করে। তার মধ্যে যেমন ম্যাঙ্গানিজ রয়েছে, জিঙ্ক রয়েছে, ম্যাগনেসিয়াম রয়েছে, ক্যালসিয়াম রয়েছে, এগুলো, কপার রয়েছে। এই জারণ বিজারণ বিক্রিয়া, যে লোহা, তামা, এগুলো কোষের মধ্যে যে জারণ বিজারণ যে বিক্রিয়াগুলো হয়, সেই জারণ বিজারণ বিক্রিয়াগুলোতে ইলেকট্রন পরিবহন করতে সাহায্য করে। তোমরা সালোক সংশ্লেষে আমরা পড়েছিলাম যে ইলেকট্রন পরিবহন, এবং সেই যে বাহক ছিল, সেই ইলেকট্রন বাহকের মধ্যে কিন্তু লোহা ছিল, তামা ছিল, সেগুলো ওখানে আমরা আলোচনা করিনি, কিন্তু এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ উপাদান যেগুলো ইলেকট্রন পরিবহনে সাহায্য করে। সুতরাং এইভাবে জারণ বিজারণে সাহায্য করে এদের মধ্যে বিভিন্ন মৌল। অভিস্রবণের ভারসাম্য রক্ষা করা, অভিস্রবণীয় ভারসাম্য রক্ষা বলতে বোঝায় কোষের মধ্যে কতটা জল প্রবেশ করবে বা কোষ থেকে কতটা জল বেরিয়ে যাবে, তার দ্বারাই হচ্ছে কোষের মধ্যে অভিস্রবণের একটা ভারসাম্য বজায় থাকে। তো এই যে ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে বিভিন্ন খনিজ উপাদান সাহায্য করে, যেমন ক্লোরিন সাহায্য করে, পটাশিয়াম সাহায্য করে, এগুলো নাইট্রোজেন সাহায্য করে। ক্লোরোফিল তৈরি,
ক্লোরোফিলের অন্যতম উপাদান হলো ম্যাগনেসিয়াম এবং লোহা। এই দুটো হচ্ছে ক্লোরোফিলের অন্যতম প্রধান উপাদান। যদি এই ম্যাগনেসিয়ামের অভাব হয় বা লোহার অভাব হয় তাহলে গাছের পাতা হলুদ হয়ে যায়, একে বলে ক্লোরোসিস বলে। তো এটা একটা ক্লোরোফিল সংশ্লেষের জন্য প্রয়োজন হয়। আর বাফার ক্রিয়ার জন্য লাগে। বাফার ক্রিয়া হচ্ছে যে দেখো যে প্রত্যেকটা জীবদেহের কোষে যে প্রোটোপ্লাজম রয়েছে, সেই প্রোটোপ্লাজমের একটা নির্দিষ্ট পিএইচ আছে। পিএইচ মানে সেটা অম্ল ক্ষারত্বের একটা মাত্রা রয়েছে নির্দিষ্ট। তো যখন খনিজ লবণ শোষণ করা হয় বা কোষের মধ্যে নানা বিক্রিয়ার ফলে নানা উপাদান উৎপন্ন হয়ে সেগুলো তো প্রোটোপ্লাজমে মেশে, তার ফলে প্রোটোপ্লাজমের যে পিএইচ, সে পিএইচ পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে বিভিন্ন উপাদান প্রোটোপ্লাজমে মিশলে অথবা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে উৎপন্ন বিভিন্ন উপাদান প্রোটোপ্লাজমে যখন মেশে, তখন প্রোটোপ্লাজমের পিএইচ পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকে। আর পিএইচ যদি পরিবর্তন হয়ে যায় তাহলে বিভিন্ন উৎসেচক তারা কিন্তু আর কাজ করবে না, কাজ বন্ধ করে দেবে, কারণ বিভিন্ন উৎসেচক একটা নির্দিষ্ট পিএইচে কাজ করে। তাই কোষের মধ্যে প্রোটোপ্লাজমের মধ্যে যে পিএইচ, এটা বজায় রাখা খুব জরুরি। যেসব কিছু খনিজ উপাদান আছে যেগুলো এই পিএইচটা বজায় রাখতে সাহায্য করে, এই যে পিএইচ, নির্দিষ্ট পিএইচ বজায় রাখা, তাকে বলা হয় বাফার ক্রিয়া। এই বাফার ক্রিয়াতে সাহায্য করে বিভিন্ন খনিজ পদার্থ, যেমন কার্বনেট, ফসফেট। কার্বনেটে কার্বন রয়েছে, অক্সিজেন রয়েছে, ফসফেটে ফসফরাস রয়েছে, অক্সিজেন রয়েছে। তো এগুলো সাহায্য করে। তাহলে এই খনিজ উপাদান এবং তার যে গুরুত্ব, এগুলো খুব মানে ভালো করে পড়বে। এরপর আমরা যেটা আলোচনা করব সেটা হলো বাষ্পমোচন। বাষ্পমোচন কাকে বলবো না, বাষ্পমোচন হচ্ছে প্রধানত দিনের বেলায় সবুজ উদ্ভিদ তার পত্ররন্ধ্রের সাহায্যে মূলরোম দ্বারা যে জল শোষণ করে, সেই জলের অতিরিক্ত জল সেটা পত্ররন্ধ্রের মধ্যে দিয়ে বাইরে বার করে দেয়। যে পদ্ধতিতে উদ্ভিদ মূলরোম দ্বারা শোষিত জলের অতিরিক্ত জল তার বিভিন্ন পত্ররন্ধ্র ছাড়াও আরো কিছু অঙ্গের মাধ্যমে তারা জল ত্যাগ করে, পত্ররন্ধ্র, লেন্টিসেল, কিউটিকল, এগুলির মাধ্যমে অতিরিক্ত জল ত্যাগ করে এবং সেটা বাষ্পাকারে ত্যাগ করে, সেই পদ্ধতিকে বলা হয় বাষ্পমোচন বা ট্রান্সপিরেশন। তাহলে বাষ্পমোচন, এখন আমাদের জানবো যে বাষ্পমোচন কোন কোন অঙ্গের মাধ্যমে হয়। সব থেকে বেশি বাষ্পমোচন হয় পত্ররন্ধ্রের মধ্যে দিয়ে। 50 থেকে 57% বাষ্পমোচন হয় পত্ররন্ধ্র। পত্ররন্ধ্র মানে যেন পাতায় আছে পত্ররন্ধ্র। দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতার নিচের দিকে পত্ররন্ধ্র থাকে। আম পাতা নিচের দিকে পত্ররন্ধ্র, বট পাতা নিচের দিকে পত্ররন্ধ্র, দ্বিবীজপত্রী পাতার নিচের দিকে। আর যেগুলো একবীজপত্রী উদ্ভিদ, তাদের ক্ষেত্রে পাতার উভয় পৃষ্ঠে থাকে পত্ররন্ধ্র, যেমন ধান, গম, ভুট্টা, নারকেল পাতা, তাল পাতা, খেজুর পাতা, এগুলো একবীজপত্রী উদ্ভিদ, এদের উভয় ত্বকে পত্ররন্ধ্র থাকে। তো সেই পত্ররন্ধ্রের সাহায্যে বাষ্পমোচন হয়। পত্ররন্ধ্রের একটু গঠনটা আমি দেখিয়ে দিই তোমাদের। পত্ররন্ধ্র এইরকম আকৃতির হয়, এইরকম একটা ছিদ্র থাকে পত্ররন্ধ্রে, এটাকে বলে পত্ররন্ধ্রের ছিদ্র। পত্ররন্ধ্রের ছিদ্রকে ঘিরে সিম্বিজাকার দুটো কোষ থাকে। এটা পত্ররন্ধ্রের ছিদ্র, এর দুদিকে থাকে দুটো সিম্বিজাকার কোষ বা বৃত্তাকৃতি কোষ। এর মধ্যে নিউক্লিয়াস রয়েছে ঘন, ক্লোরোপ্লাস্ট আছে অনেক, সাইটোপ্লাজমের মধ্যে ক্লোরোপ্লাস্ট প্রচুর পরিমাণে থাকে। একে বলা হয় রক্ষী কোষ বা গার্ড সেল, রক্ষী কোষ। আর এটা পত্ররন্ধ্রের ছিদ্র। এটা ওপর থেকে দেখছি, মানে একটা পত্ররন্ধ্রকে যদি ওপর থেকে দেখা হয় মাইক্রোস্কোপে, এরকম লাগবে। আর একে ঘিরে থাকে আরো অনেকগুলো বড় বড় কোষ ঘিরে থাকে, এরকম একাধিক এরকম বড় বড় কোষ, যেগুলোকে বলা হয় সাবসিডিয়ারি সেল বা সহকারী কোষ বা আনুষঙ্গিক কোষ। সহকারী কোষ বা আনুষঙ্গিক কোষ। তো এই হলো একটা পত্ররন্ধ্রের গঠন। এই যে ছিদ্র, এটাকে বলে পত্ররন্ধ্রের ছিদ্র। এটা খোলে আর বন্ধ হয়, খোলে বন্ধ হয়। দিনের বেলায় এটা খুলে যায়, এই যে এটা ধরো দিনের বেলার দৃশ্য, এর খোলা আছে, আবার রাত্রে হলে এই ছিদ্রটা বন্ধ হয়ে যায়। তো এই পত্ররন্ধ্রের এই যে ছিদ্র, এই ছিদ্রের নিচে একটা গহ্বর আছে তলায়, সেটা আমরা উপর থেকে বলে বুঝতে পারছি না। আমরা যদি সাইড থেকে দেখি তাহলে দেখবো এর নিচে একটা গহ্বর আছে। সেই গহ্বরটাকে বলে উপপত্ররন্ধ্রীয় স্থান বা সাবস্টোমাটাল ক্যাভিটি। তাহলে এটা হলো পত্ররন্ধ্রের গঠন। তো সেই পত্ররন্ধ্র এটা দিনে খোলা থেকে রাত্রে বন্ধ হয়, তার মাধ্যমে। তাহলে দিনের বেলায় বেশিরভাগ বাষ্পমোচন হয় দিনের বেলা, যে পত্ররন্ধ্রের মাধ্যমে। কিউটিকল হচ্ছে
পাতা বা কাণ্ডের ত্বকের ওপরে মোম জাতীয় পদার্থের বা ফ্যাট জাতীয় পদার্থের একটা আবরণ থাকে, পুরো আবরণ থাকে বলে কিউটিকল। কিউটিকল কিন্তু প্রকৃতপক্ষে বাষ্পমোচন রোধ করে, প্রতিরোধ করে, কিন্তু কিউটিকলের মধ্যে সূক্ষ্ম সূক্ষ্ম ফাটল থাকে, সেই ফাটলগুলো দিয়ে বাষ্পমোচন হয় এবং সেটা 3 থেকে 10% বাষ্পমোচন হয়। লেন্টিসেল হলো কিছু কাষ্ঠল উদ্ভিদ, গুল্ম জাতীয় উদ্ভিদ বা বৃক্ষ জাতীয় উদ্ভিদ, কিছু ফলের ত্বক, এইসব কাণ্ডের গায়ে সূক্ষ্ম সূক্ষ্ম ফাটল, ছিদ্র দেখা যায়, ফাটলের মতো ছিদ্র, সূক্ষ্ম সূক্ষ্ম, যে ছিদ্রগুলো সবসময় খোলা, ছিদ্রগুলো বন্ধ হয় না। তো সেখান থেকেও সেই ছিদ্রগুলোকে বলে, সূক্ষ্ম ছিদ্রকে বলে লেন্টিসেল। এখান থেকে 0.1%, খুব সামান্য বাষ্পমোচন হয়। কিউটিকল সবসময়ই রয়েছে, তাহলে এটা দিনে বাষ্পমোচনও হয়, রাত্রিবেলাতেও বাষ্পমোচন হয়। লেন্টিসেল এও দিনে বাষ্পমোচন হয়, রাতেও বাষ্পমোচন হয়, কারণ এগুলো সবসময়ের জন্য খোলা রয়েছে। তাহলে আমরা দিনের বেলা, তাহলে কি বাষ্পমোচন শুধু দিনে হয় না? তাহলে দিন রাত সব সময় হয়। দিনের বেলায় পত্ররন্ধ্র লেন্টিসেল আর কিউটিকলের মধ্যে দিয়ে, রাতে হয় কিউটিকল ও লেন্টিসেলের মধ্যে দিয়ে। তাহলে এই জন্য আমরা দেখবে বাড়িতে অনেক সময় যে বাড়িতে শাকসবজি, তরিতরকারি, শশা ইত্যাদি যে আমরা কিনে এনে দেখবে পলিথিনের মধ্যে ধরো বেঁধে রেখে দিয়েছো রাত্রিবেলায়, সকালে উঠে দেখো পলিথিনের ভেতরে বিন্দু বিন্দু জলকণা জমা হয়েছে। তাহলে সেটা কি করে হলো? পত্ররন্ধ্র তো বন্ধ। শাক কিনে এনে যদি বেঁধে রাখো, দেখবে রাত্রিবেলায় জল জমা হয়ে গেছে, তাহলে পত্ররন্ধ্র বন্ধ, পত্ররন্ধ্রের সাহায্যে তো বাষ্পমোচন হয়নি। সেক্ষেত্রে কিউটিকল আর লেন্টিসেলের মাধ্যমে বাষ্পমোচন হয়েছে। এটা তোমরা নিজেরাই বুঝতে পারো যে শাকসবজি কিনে আনলে কিংবা বাড়িতে একটা পলিথিন নিয়ে কোনো একটা গাছের ডালে রাত্রিবেলা বেঁধে রাখো, দেখবে সকালবেলা উঠে দেখবে ভেতরে জল জমা হয়ে গেছে। এগুলো লেন্টিসেল এবং কিউটিকলের মাধ্যমে হয়েছে। আর দিনের বেলায় যে বাষ্পমোচন হয় সেটা পত্ররন্ধ্র, কিউটিকল, লেন্টিসেলের সাহায্যে হয়। এখানে আরেকটা জিনিস আমরা আলোচনা করে নেব, সেটা হচ্ছে বাষ্পমোচন আর বাষ্পীভবন। বাষ্পমোচন ব্যাপারটা তো তোমরা বুঝলে। বাষ্পীভবন হচ্ছে যেটা ভৌতবিজ্ঞানে তোমরা হয়তো পড়েছো, যে দিনের বেলায় যখন সূর্যের তাপ যখন এসে পড়ে, সূর্যের তাপে বিভিন্ন জলাশয় বা সে সমুদ্র হোক আর পুকুর হোক, নদী, ডোবা, খাল, বিল যাই হোক না কেন, বা কোনো পাত্রে জল রাখলেও সেখান থেকে জল বাষ্পীভূত হয় তাপে, এটাকে বলে বাষ্পীভবন। এমনকি ভেজা জামা কাপড়, কোনো বস্তু, ভেজা বস্তু যদি আমরা রোদে রাখি সেগুলো শুকিয়ে যায়, আমার জামা কাপড় ভেজা জামা কাপড় রাখলে শুকিয়ে যায়, এটাও বাষ্পীভবন পদ্ধতিতে হয়। তাহলে ইংরেজিতে বলে ইভাপোরেশন, আর বাষ্পমোচনকে ইংরেজিতে বলে ট্রান্সপিরেশন। তাহলে ট্রান্সপিরেশন অ্যান্ড ইভাপোরেশন, এইগুলোর মধ্যে আমরা, তাহলে এদের মধ্যে কি মিল আছে বাষ্পমোচন আর বাষ্পীভবনের মধ্যে? না, উভয় হচ্ছে বাষ্পাকারে হয়। উভয়ের ক্ষেত্রে যে জল, যে অতিরিক্ত জল, সেটা বাষ্পাকারে পরিবেশে মিশে যায়, এটা একটা মিল রয়েছে। আর পাতার উপরতল থেকে হয় যেমন বাষ্পমোচন, ঠিক তেমনি জল বা কোনো বস্তুর উপরতল থেকে, ভেজা বস্তুর উপরতল থেকে বাষ্পমোচন হয়। এবার পার্থক্য কি রয়েছে একটু আলোচনা করে নিই। যেমন কোথায় হয়, যে এটা পত্ররন্ধ্র, লেন্টিসেল, কিউটিকল পাতায় হয় প্রধানত বাষ্পমোচন। আর কোনো জলের জলাশয় বা ভেজা বস্তু থেকে বাষ্পীভবন ঘটে। এটা একটা জৈবনিক প্রক্রিয়া। বাষ্পমোচন হলো একটা জৈবনিক, মানে কোষ দেহে ঘটে, জীব দেহে ঘটে। আর ভৌত প্রক্রিয়া হলো বাষ্পীভবন, ভৌত প্রক্রিয়া। বাষ্পমোচন খুব ধীরে ধীরে ঘটে, কিন্তু বাষ্পীভবন দ্রুত হয়, অনেক দ্রুত বাষ্পীভবন হয়। আর এটা প্রোটোপ্লাজম দ্বারা নিয়ন্ত্রিত হয় বাষ্পমোচন, কিন্তু বাষ্পীভবন নিয়ন্ত্রণ করে যেমন সূর্যের তাপ, আলো, বায়ু প্রবাহ, বাতাসের আর্দ্রতা, এসব দ্বারা নিয়ন্ত্রিত হয় বাষ্পীভবন। তাহলে তোমরা বাষ্পমোচন ও বাষ্পীভবনের কিছু পার্থক্য জানো। এরপর আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে বাষ্পমোচনের কিছু শর্ত। শর্তগুলো বাহ্যিক আর অভ্যন্তরীণ, এই দুরকম শর্ত রয়েছে। বাহ্যিক শর্ত কি কি? উষ্ণতা, আর্দ্রতা, আলো, বায়ু প্রবাহ, কার্বন ডাই অক্সাইড, প্রধান এই পাঁচটা। উষ্ণতা যদি বাড়ে, বাষ্পমোচন বাড়ে। আমরা দেখি রোদের সময় যেদিন খুব রোদ হয় সেদিন গাছের পাতাগুলো ঝিমিয়ে যায়, কেন না জল বেশি বাষ্পীভূত হয়ে যায়। তাহলে উষ্ণতা বাড়লে বাষ্পমোচন বেশি হয়। আর্দ্রতা মানে ভেজা, বাতাস যদি ভেজা ভেজা থাকে, বর্ষাকালে যেমন হয়, তখন কিন্তু বাষ্পমোচন কম হয়। বর্ষাকালে আমরা গাছের পাতাকে ঝিমিয়ে যেতে দেখি না। তাহলে আর্দ্রতা বাড়লে বাষ্পমোচন কমে, উষ্ণতা বাড়লে বাষ্পমোচন বাড়ে। তাহলে এটা সমানুপাতিক সম্পর্ক, আর এটা ব্যস্তানুপাতিক সম্পর্ক। আলো যদি, আলো থাকলে পত্ররন্ধ্র খুলে যায় আর বাষ্পমোচন হয়, আলো কমলে বা পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়, বাষ্পমোচন কম হয়। তাহলে আলোর উপস্থিতিতে বাষ্পমোচন বাড়ে, সমানুপাতিক সম্পর্ক, আলো থাকলেই বাষ্পমোচন হবে। বায়ু প্রবাহ,
বায়ু প্রবাহ যদি হয় তাহলে বাষ্পমোচন ভালো হয়, অবশ্য ঝড় নয়, সাধারণ বায়ু প্রবাহ। যেমন আমরা জামা কাপড় শুকানোর জন্য যখন ফ্যান চালাই তাড়াতাড়ি জামা কাপড় শুকিয়ে যায়, ভেজা জামা কাপড়, তাহলে বায়ু প্রবাহ যদি দেয়, যেমন বাষ্পীভবনও হয় ঠিক তেমনি বাষ্পমোচনও ভালো হয়। তাহলে বায়ু প্রবাহের সঙ্গে এটা সমানুপাতিক সম্পর্ক বাষ্পমোচন। কার্বন ডাই অক্সাইডের মাত্রা যদি বেড়ে যায় বাতাসে তাহলে কিন্তু পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়। তাহলে কার্বন ডাই অক্সাইড বাড়লে বাষ্পমোচন কম হয়, পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়, তাহলে এটা ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে এগুলো হলো বাহ্যিক উপাদান। অভ্যন্তরীণ কিছু শর্ত যেগুলো বলবো, যেমন পাতার আকার। পাতা যদি চওড়া হয়, পদ্ম পাতা, শালুক পাতা, চওড়া পাতা, তার বাষ্পমোচন হার বেশি। পাতা যদি সরু হয়, সরু কাঁটার মতো হয়, তাহলে বাষ্পমোচন কম হবে। যেমন ধরো পাইনাসের পাতা সরু সরু হয়, সূচের মতো, বাষ্পমোচন কম হয়। আবার পাতার যেমন ফণী মনসার ক্ষেত্রে পাতা কাঁটায় রূপান্তরিত হয়েছে, বাষ্পমোচন হয় না। পত্ররন্ধ্রের সংখ্যা, যদি পত্ররন্ধ্র বেশি থাকে তাহলে বাষ্পমোচন বেশি হবে, যদি পত্ররন্ধ্রের সংখ্যা কম হয় তাহলে বাষ্পমোচন কম হবে। পত্ররন্ধ্রের অবস্থান, কিছু কিছু উদ্ভিদ আছে যাদের পত্ররন্ধ্র উপরে, পাতার উপরের দিকে না থেকে অনেক গভীরে থাকে, ভেতরের দিকে থাকে, তার ফলে সেগুলো বাষ্পমোচন কম হয়। এই ধরনের পত্ররন্ধ্রকে বলা হয় নিবেশিত পত্ররন্ধ্র। নিবেশিত পত্ররন্ধ্র যেগুলো জাঙ্গল উদ্ভিদ মানে মরু অঞ্চলে জন্মায়, তাদের ক্ষেত্রে এই নিবেশিত পত্ররন্ধ্র দেখা যায়। যেমন ফণী মনসার যে পত্ররন্ধ্র অনেকটা গভীরে থাকে, তাহলে বাষ্পমোচন কম হয়। কিউটিকল বলেছি, সাধারণভাবে এটা বাষ্পমোচন প্রতিরোধ করে। তবে বেশি কিউটিক্যাল যদি ফাটল বেশি থাকে তাহলে তার মধ্যে দিয়ে বাষ্পমোচন হয়, কিন্তু সাধারণভাবে এটা কিউটিক্যাল কিন্তু বাষ্পমোচন প্রতিরোধ করে। মোম জাতীয় পদার্থ, রোম বা শল্ক, পাতার উপরে যদি রোঁয়া বা শল্ক, স্কেল সূক্ষ্ম সূক্ষ্ম যদি থাকে তাহলে বাষ্পমোচন প্রতিরোধ করে। তাহলে এইগুলো হচ্ছে বেশ কিছু শর্ত বললাম যেগুলো বাষ্পমোচনকে নিয়ন্ত্রণ করে। আর এবার আমরা শেষ যেটা আলোচনা করব যে বাষ্পমোচনের তাৎপর্য কি। বাষ্পমোচনের ফলে পাতা দিয়ে জল বেরিয়ে যায়, তার ফলে মূল থেকে একটা টান পড়ে, পাতায় টান পড়ে, সেই টানে জল ওঠে। যেমন পুকুরে যখন জল সেচা হয়, একটা পাইপ পুকুরের মধ্যে দেওয়া থাকে, মেশিন দিয়ে জল মুখ দিয়ে বেরিয়ে যায়, সেই টানে টানে পাইপ দিয়ে পুকুর থেকে জল ওঠে। বা তো আমরা এই যে মোটরে যখন জল তুলি, জলটা মুখ দিয়ে ট্যাঙ্কে পড়ে বলেই সেই টানে জল উঠে আসে মাটির নিচ থেকে। তাহলে মূলেও তাই বাষ্পমোচন হয় পাতার পত্ররন্ধ্র দিয়ে, সেই টানে মূল থেকে মূলরম দিয়ে জল ওপরের দিকে ওঠে, তাহলে জল শোষণে সাহায্য করে। রসের উৎস্রোত, রস মানে কি না জলের সাথে মিশ্রিত খনিজ লবণকে এক কথায় বলে রস। জল এবং জলে মিশ্রিত খনিজ লবণ। তাহলে যেহেতু পাতায় বাষ্পমোচন হয়, যে টান পড়ে, তাহলে জল এবং তার সাথে মেশা খনিজ লবণ ওই জাইলেমের মধ্যে দিয়ে, জাইলেম কলার মধ্যে দিয়ে উপরের দিকে উঠে আসে। উপরের দিকে যে স্রোত তাকে বলে উৎস্রোত। তাহলে উপরের দিকে এই জল আর খনিজ লবণ প্রবাহিত হয়, একে বলা হয় রসের উৎস্রোত। তাহলে এই রসের উৎস্রোত সম্ভব হয় বাষ্পমোচনের জন্য। আমরা জানি যে ঘাম, যখন ফ্যান চালিয়ে আমরা বসি গরমের সময়, ঘাম বাষ্পীভূত হয়ে যায়, এবং কেন তখন আমাদের আরাম লাগে, কেন না ত্বক থেকে লিনতাপ সংগ্রহ করে বাষ্পীভূত হয়। ঠিক তেমনি যখন বাষ্পমোচন হয় পাতা থেকে, তখন পাতা থেকে সে লিনতাপ, পাতার ত্বক থেকে লিনতাপ সংগ্রহ করে বাষ্পমোচন ঘটে, তার ফলে পাতা ঠান্ডা হয়। এই জন্য গ্রীষ্মকালে আমরা গাছের নিচে যদি বিশ্রাম নিই আমাদের ঠান্ডা লাগে, এই কারণে যে পরিবেশটা ঠান্ডা হয়ে যায়, তার কারণ গাছের পাতা বাষ্পমোচনের ফলে পাতা ঠান্ডা হয়। রসস্ফীতি চাপ বজায় রাখা, যদি অতিরিক্ত জল বেরিয়ে যায় বাষ্পমোচনের দ্বারা, তাহলে যে কোষগুলো সেগুলো কিন্তু একটু শুকিয়ে যায়, নেতিয়ে যায়। জল বেরিয়ে গেলে কোষ কি হবে, একটু শুকিয়ে যাবে বা নেতিয়ে যাবে। তাহলে বাষ্পমোচন কি করে, কোষের মধ্যে আবার যদি অতিরিক্ত জল প্রবেশ করে কোষ ফেটে যেতে পারে। তাই কতটা জল কোষ থেকে নির্গত করবে বা কম করবে সেটা কিন্তু এই বাষ্পমোচন দ্বারা নিয়ন্ত্রিত হয়। একেই বলে কোষের রসস্ফীতি চাপ, অর্থাৎ কোষের ভেতরে জল ও খনিজ লবণ মিশ্রিত, তাকে রস বলে একসঙ্গে, তার যে চাপ কতটা বজায় থাকবে, তার ফলে কোষটা ঠিকঠাক ফুলে থাকবে, বাড়তি ফুলবে না বা চুপসে যাবে না, এটা নিয়ন্ত্রিত হয় বাষ্পমোচন দ্বারা। আর প্রয়োজনের অতিরিক্ত জল অপসারণ, এটা হচ্ছে যে অতিরিক্ত জল যদি উদ্ভিদ শোষণ করে তাহলে সেটা মানে সালোক সংশ্লেষের জন্য জল প্রয়োজন হয়, নানা রাসায়নিক বিক্রিয়ায় জল প্রয়োজন হয়, কিন্তু অতিরিক্ত যে জল সেটা উদ্ভিদ বাষ্পমোচন দ্বারা ত্যাগ করে। যেমন আমরা মূত্র ঘামের মাধ্যমে অতিরিক্ত জল ত্যাগ করি, তেমনি অতিরিক্ত জল এটা বাষ্পমোচন পদ্ধতিতে ত্যাগ করে। বাষ্পমোচনকে বলা হয় একটি প্রয়োজনীয় ক্ষতিকর প্রক্রিয়া। বিজ্ঞানী কার্টিস কথাটা বলেছে, প্রয়োজনীয় ক্ষতিকর প্রক্রিয়া। এটা কেন, এইটা আমরা বলবো। তার কারণ
বাষ্পমোচন যে কি কি উপকার করে সেগুলো তো এতগুলো আমরা বললাম, যে 5টা উপকারের কথা বলেছি। কিন্তু বাষ্পমোচন ক্ষতিও করে। যেমন গ্রীষ্মকালে যদি প্রচুর পরিমাণে, তখন তো মাটিতে জল কম থাকে, তখন যদি বাষ্পমোচন বেশি হয় তাহলে উদ্ভিদের দেহ থেকে জল বেরিয়ে যায়, এবং জল বেরিয়ে যাওয়ার ফলে জলাভাব দেখা দেয়, জলের অভাব হয়। তার ফলে উদ্ভিদ কিন্তু পাতাগুলো নেতিয়ে ঝিমিয়ে যায়, এবং আরও বেশি যদি অভাব হয় তাহলে গাছ বা উদ্ভিদ মারাও যেতে পারে। তাহলে এই যে নেতিয়ে যাওয়া, একে বলা হয় উইল্টিং। গাছে রোদের তাপে যখন পাতাগুলো নেতিয়ে নিচের দিকে ঝুলে যায় তাকে বলে উইল্টিং, এই ঘটনাকে বলে। তো উইল্টিং হয়, এবং উইল্টিং থেকে উদ্ভিদের মৃত্যুও হতে পারে। তো তাহলে বাষ্পমোচন কিছু ক্ষেত্রে উদ্ভিদের ক্ষতিও করে, তাই প্রয়োজন আবার ক্ষতি সেটাও সম্ভব। তাই বাষ্পমোচনকে বলা হয় প্রয়োজনীয় ক্ষতিকর প্রক্রিয়া। এটা বিজ্ঞানী কার্টিস এই কথাটা বলেছিলেন। তাহলে আশা করি তোমরা বাষ্পমোচন বুঝতে পেরেছো। আর তার আগে খনিজ পুষ্টিও বলেছি। তোমাদের কয়েকটা প্রশ্ন দিচ্ছি, প্রশ্নগুলো লিখে নেবে এবং সেগুলো আমাকে দেখাবে। প্রশ্ন হচ্ছে, লিখে নাও, ম্যাক্রো ও মাইক্রো পরিপোষক কাকে বলে, উদাহরণ দাও। 2 নম্বর কোয়েশ্চেন, পার্থক্য লেখো ম্যাক্রো ও মাইক্রো পরিপোষক। পয়েন্টগুলো বলে দিচ্ছি, 3টে পয়েন্ট। প্রয়োজনীয়তার মাত্রা, ক্ষতির মাত্রা, কাজ। কাজের এই পয়েন্টটা আমি বোধহয় বলিনি, একটা বলে নিই যে কোষ গঠনের ক্ষেত্রে অতিমাত্রিক মৌলগুলো সাহায্য করে, আর স্বল্পমাত্রিক মৌলগুলো অনুঘটন বিক্রিয়া যেগুলো সেগুলো ঘটাতে সাহায্য করে। এটা একটা কাজের পার্থক্যের মধ্যে হবে। 3 নম্বর, বাষ্পমোচন ও বাষ্পীভবনের পার্থক্য লেখো। পয়েন্টগুলো বলে দিচ্ছি, সংঘটন স্থান, প্রকৃতি, গতি এবং নিয়ন্ত্রণ। তাহলে 4টে পয়েন্টের ভিত্তিতে লিখবে। 4 নম্বর প্রশ্ন, বাষ্পমোচন ও বাষ্পীভবনের 2টি সাদৃশ্য লেখো। 5 নম্বর প্রশ্ন, কোন কোন অঙ্গের মাধ্যমে বাষ্পমোচন হয়। 6 নম্বর, রাতে বাষ্পমোচন সম্ভব কিনা যুক্তি সহ বোঝাও। 7 নম্বর, বায়ুর উষ্ণতা, আর্দ্রতা ও প্রবাহ এবং আলোক বাষ্পমোচনকে কিভাবে প্রভাবিত করে। 8 নম্বর প্রশ্ন, বাষ্পমোচনের জন্য উদ্ভিদের 4টি উপকার লেখো। আর 9 নম্বর প্রশ্ন, বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতিকর প্রক্রিয়া বলে কেন। আশা করি তোমরা খনিজ পুষ্টি এবং বাষ্পমোচন এ দুটি বুঝতে পেরেছো।